শহরে ব্যস্ততার মাঝে ক্ষণিকের অবকাশ। সবুজ বনানী সমৃদ্ধ কালো ঘন রাতের আঁধারের বুক চিরে ভেসে এলো একটি আর্তনাদ। একজন মহিলা, তার সর্বাঙ্গ জুড়ে বেষ্টন করে রয়েছে গুল্ম লতাপাতার আস্তরণ। তার পায়ে জড়িয়ে রয়েছে একটা গাছের শিকড়। মহিলাটির পরনের সাদা টপটি জায়গায় জায়গায় ফাটা। দেখে মনে হচ্ছে কেউ যেন তার সাথে বল প্রয়োগ করে তাকে বেআব্রু করার কিংবা তার কৌমার্য হরণের নিষ্ফল প্রয়াস করেছে। মেয়েটির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বছর কুড়ির ছেলে। ছেলে? তাকে কি আদৌ কোনো সাধারণ মানুষ বলা চলে? ছেলেটার চোখের দৃষ্টি স্থির। কেমন যেন বাতাসের দোলায় এক নাগারে মাথা নাড়িয়ে দুলে চলেছে ছেলেটি। ছেলেটিকে দেখে আর যাই হোক কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না। ছেলেটার কাঁধের ভারী ব্যাগটা মাটিতে নামানো রয়েছে। স্বচ্ছ চাঁদের আলোয় দেখা যাচ্ছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে একটা ক্যামেরা, যার খোলা লেন্সটা গাছের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মেয়েটির দিকেই স্থির। ক্যামেরার ফ্ল্যাশলাইট আপনা থেকেই জ্বলছে নিভছে, যেন সেটা কোনো অতিপ্রাকৃতিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। ছেলেটা তখনও দাঁড়িয়ে মাথা নত করে ডান দিক থেকে বাঁ দিকে এক নাগাড়ে দুলতে দুলতে কি যেন একটা বলে চলেছে এক টানা। উত্তরবঙ্গের বিজয়গড় জঙ্গলটিতে তখন কালো রাতের নিস্তব্ধ পদচারণ। কান পাতলেই শোনা যায় গাছের ডালে রাতচরা পাখিদের কর্কশ ডাক। মাথার ওপরের ওই এক ফালি চাঁদের আলোই যা ভরসা, নইলে এই ঘন জঙ্গলে দিনের আলোতেও মানুষ দিকভ্রষ্ট হয়। এমনকি এই জঙ্গলে সূর্যাস্তের পর প্রবেশাধিকার নিষেধ। ধীরে ধীরে সেই বিশাল শাল গাছের ডালটিতে দেখা যাচ্ছে দুলতে থাকা এক ছায়া ছায়া অবয়ব। গাছের শক্ত লতা পাতা মেয়েটার দুই হাত পা শক্ত করে বেঁধে রেখেছে। মেয়েটা আবারও ছেলেটার দিকে চেয়ে শেষবারের মতো বলে উঠল, কেন করছো এমন জয়? সবকিছু নিজের চোখের সামনে দেখেও কেন আমায় বাঁচানোর শেষ চেষ্টাটুকুও করছো না তুমি? জয়, জয়, এই দিকে দেখো, দেখো আমার দিকে চেয়ে। আমি যে তোমার তৃষিতা, চিনতে পারছো না আমায়? এই মায়াবিনী অরণ্য যে তোমায় বশীভূত করে রেখেছে জয়। শুনো না, এদের কথা শুনো না জয়, এরা তোমায় বিপথে চালিত করছে। আমায় মেরে ফেলার পর এরা তোমাকেও ছাড়বে না জয়, এরা তোমাকেও ছাড়বে না। ওরা তোমাকে ওদের সাথে নিয়ে যাবে। ছেলেটা আবারও একইভাবে এক অদ্ভুত ঘোর লাগা চোখে তাকিয়ে রয়েছে মেয়েটার দিকে। না, ঠিক তার দিকে নয়, বরং তারও ঠিক ওপরে উঁচু ডালটা থেকে যে ছায়া শরীর গলায় ফাঁস দিয়ে দুলে চলেছে, তারই দিকে সে তাকিয়ে রয়েছে যেন। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ছেলেটার সারা শরীর ফ্যাকাশে রক্তশূন্য। এতক্ষণ ধরে যাকে চোখের কালো তারা বলে ভ্রান্তির সৃষ্টি হয়েছিল, আসলে সেখানে রয়েছে কালো অন্ধকারে আচ্ছন্ন দুটি কালো গর্ত। মণিহীন চোখ স্থির হয়ে দেখছে এই পৈশাচিক কর্মকাণ্ড। ঠিক তখনই গাছের ডাল থেকে দুলতে থাকা অবয়বটি এক তীক্ষ্ণ নারীকণ্ঠে বলে উঠল, আধার নামে দুই চোখ জুড়ে চোখে লাগে ভ্রম, জীবনের খেলা ঘরে কেই বা পর কেই বা আপন। ভাগ্য যদি বদলাতে হয় যাও বিজয়গড়, কাছ থেকে জুড়ছে সেটায় জীবনের কর। জীবনের প্রতি অনেক ঋণ যে তোমার তৃষিতা,
সেই ঋণ মুকুব করার সময় চলে এসেছে। মরতে এসেছিলে তুমি, মরতে এসেছিলে সুইসাইড জোন বিশিষ্ট ফরেস্টে। হ্যাঁ, তাহলে জীবনের ঋণ না চুকিয়ে চলে যাবে? এতটাই কি সোজা? গাছের উঁচু ডালটাতে ঝুলতে থাকা সেই অস্পষ্ট নারী অবয়বটির দুলতে থাকা শরীরটার তালে তালে দুলে চলেছে নিচে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটিও। রাতের নৈশব্দ ভেদ করে খানিক আগে সেই নারী মূর্তি ঠিক যা যা বলেছে তারই সাথে সাথে নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটিও একই কথার পুনরাবৃত্তি করে চলেছে। ক্ষণিকের অপেক্ষা, তারপরেই ওপরের ডাল থেকে একটা মোটা শিকড় ফাঁসের মতো করে গলা পেঁচিয়ে ধরল তৃষিতার। মুখ থেকে একটা আওয়াজ করল বটে, তবে এর চেয়ে বেশি কিছু করতে পারল না সে। আসলে তাকে যে এর থেকে বেশি কিছু বলতে দেওয়াই হয়নি, কারণ বিজয়গড়ের এই জঙ্গলে প্রতিটা বাক্য কিংবা এক একটি শ্বাস প্রশ্বাসের হিসেব নিকেশের অঙ্ক যে তাদের দ্বারা নিয়ন্ত্রিত। কে তারা? কেন জয় নামের ছেলেটা তার প্রেয়সীর এমন মৃত্যু নিজের চোখে দেখেও কোনো প্রতিবাদ করতে পারছে না, কিংবা হয়তো করছে না, সেই বিষয়ে সঠিক জানা নেই। তবে শালগাছটা শেষ ডালে যখন তৃষিতার নিথর জিব্বের করা দেহটা ঝুলতে দেখা গেল, নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটার দেহ গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে গেল। অন্ধকারের ভেতর দিয়ে যত দূর চোখ যায় দেখা যায় প্রতিটা গাছে ঝুলছে একটা করে ছায়া মাখানো অবয়ব। গাছগুলোর নিচে পড়ে রয়েছে তাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত নানা জিনিস, যেমন আয়না, চিরুনি কিংবা নিদেন পক্ষে খালি টুথপেস্টের টিউব, কিংবা তাদের শতচ্ছিন্ন অন্তর্বাস। খুঁজলে হয়তো তাদের টাকা ভর্তি পার্স কিংবা সেই পার্সের ভেতর থেকে পাওয়া যেতেই পারে তাদের পরিচয়পত্রটা। খানিক দূরে চোখ যেতেই দেখা গেল গাছের ডাল থেকে ঝুলছে আরও একটি দেহ। বাতাসের দোলায় ঝুলতে থাকা শরীরটার মাথা একদিকে কাত করে রাখা এবং চোখের জায়গায় দুটো কালো গর্ত। চোখের মণি দুটো পড়ে রয়েছে জঙ্গলের মৃত পাতার আস্তরণে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় সেখানে পড়ে রয়েছে একটি মানি ব্যাগ, যার মধ্যে থেকে উঁকি মারছে একটা আইডেন্টিটি কার্ড, জয় হালদার, TV7 নিউজ চ্যানেল এডিটর। বিজয়গড়ের এই জঙ্গলাকীর্ণ অঞ্চলটির প্রবেশপথের মুখে মুখ থুবড়ে পড়ে রয়েছে একটা প্রাচীন সাইনবোর্ড, যেখানে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা রয়েছে, জঙ্গলের ভেতর সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। যদি কেউ যান এবং তাতে যদি তার প্রাণহানি ঘটে, তবে কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো দায়ভার বহন বা গ্রহণ করবে না। কে এই জয় হালদার এবং তৃষিতা? কি তাদের পরিচয়? সবচেয়ে বড় প্রশ্ন, এই বিজয়গড়ের জঙ্গলকে ঘিরে যে রহস্যের জটলার সৃষ্টি হয়েছে তারই বা জন্ম কিভাবে? আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুগ্রহ করে আমাদের গল্প শুনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, সময়ের ধারাপাত। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার
আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে সময়ের ধারাপাত। ন্যাশনাল হাইওয়ে 31C জাতীয় সড়কটি দিয়ে ধুলো উড়িয়ে ছুটে চলেছে সাদা ইনোভা গাড়িটা। গাড়ির ভেতরে থাকা রেডিওতে তখন একজন রেডিও জকি বলে চলেছে একটা হিন্দি শায়রির কিছু লাইন। जिंदगी यूं ही कट जाएंगे अगर तुमने साथ दी, मंजिल को पा लेंगे जन्म मगर तुमने वफा की। ঠিক সেই মুহূর্তে রেডিওটা কেমন যেন ঘর ঘর শব্দ করে নিজে থেকে বন্ধ হয়ে গেল। স্টিয়ারিংয়ে হাত রেখে এক বছর 30-এর যুবক মুখ থেকে একটা অশ্লীল শব্দ করে বলল, এই হয়েছে এক জ্বালা, শালা কিছু একটা না চললে ঘুম আসতে দেরি হবে না, আর তারপর তো বিপদ অনিবার্য। গাড়ির পেছনের সিটে বসে থাকা আরেকটি যুবক ঘুম জড়ানো আধো আধো গলায় বলে উঠল, রণজিৎ, এই সামান্য ব্যাপার নিয়ে মাথা গরম করলে চলে বল দেখিনি? আমরা সবাই মিলে আমাদের ট্রিপে চলেছি, সব বন্ধুরা মিলে এমন একটা ট্রিপ সেই কবে থেকে প্ল্যান করে বসেছিলাম বলতো, আর এত মাস পরে গিয়ে সেটা সম্ভব হলো। এই যেমন দেখ না তনুশ্রী, দেখ কেমন ভোস ভোস করে নাক ডেকে ঘুমাচ্ছে, অথচ এই ট্র্যাভেলের পুরো ব্লু প্রিন্ট পর্যন্ত ওরই তৈরি করা। আফটার অল দ্য ফেমাস ক্রাইম রিপোর্টার তনুশ্রী ঘোষের পরিকল্পনা আমরা কি ভেস্তে দিতে পারি? পেছনে বসে থাকা সাদা টি শার্ট পরা ছেলেটার নাম সঞ্জয়। তার সারা শরীরে আঁকা রয়েছে নানান ডিজাইনের উল্কি। টি শার্টের ওপর দিয়ে উঁকি মারছে তার দীর্ঘ পেশিবহুল সুঠাম স্বাস্থ্য। দীর্ঘকালের শরীরচর্চার ফলে তার টান টান হয়ে থাকা চামড়ায় এখনো 30 বছরের সেই মধ্যবয়সী ছাপটা পড়েনি। সঞ্জয়ের পাশে তখনও খানিক আগে উল্লেখ করা নামের সেই বিখ্যাত ক্রাইম রিপোর্টার তনুশ্রী ঘোষ নিঃশব্দে ঘুমিয়ে চলেছে। জানলা দিয়ে ধেয়ে আসছে উত্তরবঙ্গের ঠান্ডা বাতাস। এলোমেলো বাতাসে মিলিয়ে যাচ্ছে তনুশ্রীর শরীরে লেগে থাকা গোলাপের গন্ধযুক্ত পারফিউমের সুবাস। ড্রাইভারের সিটে থাকা বছর 30-এর রণজিতের মাথার কাঁচা পাকা চুল এবং দাড়ি গোঁফের জঙ্গল জুড়ে তখন যেন দাবানলের আগুন লেগেছে। ঠোঁটে গুঁজে থাকা জ্বলন্ত সিগারেটটা এক টানে অর্ধেক শেষ করে জানলার বাইরের দিকে মুখ করে একগাল ধোঁয়া ছেড়ে বলে উঠল, ভাই টানা 5 ঘন্টা ড্রাইভিং সিটে বসলে বুঝতে পারতিস কোন জ্বালায় রয়েছি আমি। বেকার ওই ধাবায় খেতে গিয়ে দেরিটা করে ফেললি, নইলে ভোরের আগেই হোমস্টেতে পৌঁছে যেতে পারতাম। রাত 3টে, এই দেখ রাত 3টে বেজে গেল। এদিকে চোখে ঘুম জড়িয়ে আসছে, অথচ ঘুমাতেও পারছি না। তোদের মধ্যে কাউকে যে বলবো এদিকে আয়, তারও উপায় নেই, কারণ আমাদের মধ্যে ড্রাইভিংটা জানে শুধুমাত্র আমি, ও না আমি ছাড়া আরও একজন আছে। রণজিৎ নামের যুবকটি এবার তার ঠিক পাশের সিটে আঙুল নির্দেশ করে বলে উঠল, ওই তো শ্রেয়সী, কিন্তু তারও এখনো ড্রাইভিং লাইসেন্স হয়নি। রাস্তায় পুলিশ ধরলে কিংবা কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কি দেখাবে? সঞ্জয় কিছু না বলে আবারও জানালার বাইরে চোখ রাখল। গাড়িতে সে এবং রণজিৎ বাদে সকলেই ঘুমে অচেতন। গাড়ির পেছন থেকে টুংটাং করে ভেসে আসছে আধ খাওয়া মদের বোতলগুলোর একে অপরের সাথে তীব্র সংঘর্ষ করে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ের মৃদু শব্দ। রণজিৎ আবারও বলে উঠল, সঞ্জয়, গুগল ম্যাপের লোকেশন বলছে আরও প্রায় 30 মাইল পথ। তারপর আমরা গিয়ে পৌঁছাবো জলপাইগুড়ি হোমস্টেতে। রুম আগাম বুকিং করাই আছে, ইমেল মারফত কনফার্মেশন পেয়ে গিয়েছি। তাই থাকার জন্য অন্তত মাথা খুঁটে মরতে হবে না। এটা সিজনের সময়, এখন বুকিং পাওয়া চারটিখানি কথা নয়। তবে ওই যে বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। কি বলিস? পেছনের সিট থেকে সঞ্জয় বলে উঠল, কলেজ লাইফের পরে আমাদের এই 4 জনের গ্রুপ এত বছর পরে একসাথে ঘুরতে বেরিয়েছি। সত্যি ভাবতেই কেমন যেন শরীর জুড়ে একটা রোমাঞ্চ অনুভূত হচ্ছে ভাই। তাছাড়া ওই যে জঙ্গল, কি যেন বেশ নাম। পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে ওঠে, বিজয়গড়ের জঙ্গল। এ কি রে তনুশ্রী,
তুই ঘুমোসনি? এই নাকি মটকা মেরে পড়েছিলি? হ্যাঁ, আমাদের কথাগুলো শুনছিলি তুই, তাই না? একটা সিগারেট ধরিয়ে দে তো সঞ্জয়, মাথাটা কেমন ভার ভার লাগছে। সঞ্জয় পকেট থেকে একটা গোল্ড ফ্লেকের প্যাকেট বার করে ঠোঁটে গুঁজে তাতে অগ্নি সংযোগ করে বাড়িয়ে দিল তনুশ্রীর দিকে। তনুশ্রী বাঁকা চোখে সেদিকে চেয়ে হাত বাড়িয়ে জ্বলন্ত সিগারেটটা নিজের ঠোঁটে গুঁজে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, বিজয়গড়ের জঙ্গল, এই জঙ্গলকে ঘিরে নানান রিউমার্স কিংবা বলা ভালো জনশ্রুতি প্রচলিত রয়েছে। জলপাইগুড়ি যাওয়ার পথে ওই বিজয়গড়ের জঙ্গল পড়বে, তবে সূর্যাস্তের পরে সেখানে ঢোকা নিষেধ। এমনিতেও ওখানকার লোকাল মানুষেরা দিনের আলোতেও ওই পথ বিশেষ মারায় না ভাই। এই জঙ্গলটা ডেডলি সুইসাইড জোন বলে পরিচিত। ইন্টারনেটের তথ্য অনুযায়ী প্রতি বছর এই স্থানে অন্তত পক্ষে কম করে 30টা লাশ উদ্ধার করা হয়। গাছের ডালে ডালে ঝুলছে লকলকে সাপের জিভের মতো এক গাছ দড়ি, এবং সেখান থেকে ঝুলে রয়েছে কোনো নারী কিংবা পুরুষের মৃত শরীর। সাধারণত বছরে ওই একটিবার জঙ্গল দপ্তরের তরফ থেকে এই অভিযান চালানো হয়। তাও দিনের আলোতে দল বেঁধে তারা প্রবেশ করে এবং পচা গলার সব দেহগুলো টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেয়। তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো থেকে যদি তাদের নাম ঠিকানা উদ্ধার করা যায় তবে তাদের বাড়ির লোক খবর পায়, নয়তো পুলিশের খাতায় আরও একটা বেনামি বেওয়ারিশ লাশের ডিটেলস যুক্ত হয়। TV9-এর ক্রসিং রিপোর্টের কাজে যুক্ত হওয়ার পর আমাদের চ্যানেল থেকেও দুজন আমাদের টিমেরই সদস্য ওইখানে গিয়ে সত্য অনুসন্ধান করতে গিয়েছিল। কিন্তু এবার ড্রাইভারের সিট থেকে রণজিৎ বলে ওঠে, কিন্তু কি তনুশ্রী? তারা আর ফিরে আসেনি, কিংবা বলতে পারো তাদের কোনো খোঁজও পাওয়া যায়নি। এখানকার লোকাল থানায় মিসিং কমপ্লেন রেজিস্টার হয়েছিল ঠিকই, তবে কোনো লাভ সেভাবে হয়নি, কারণ বছরের ওই একটি বিশেষ দিন ছাড়া, এবং সেটাও বন দপ্তরের কর্মী এবং পুলিশের মিলিত প্রয়াসে এই যৌথ অভিযান সম্পন্ন হয়ে থাকে। মিসিং হওয়া দুজনের মধ্যে একজন ছিলেন জয় হালদার, TV9-এর চিফ এডিটর, আর অন্যজন জয় প্রেমিকা তৃষিতা ওরফে TV9-এর যে নিজস্ব সংবাদ মাধ্যম রয়েছে তার সঞ্চালিকা তৃষিতা ব্যানার্জি। এই সমস্ত সুইসাইড কিংবা মিসিং হয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে একটা অদ্ভুত অদৃশ্য যোগসূত্র রয়েছে জানিস। এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জীবন থেকে পালাতে চেয়েছিল এই কাজের প্রেশার, পরিবারের চাপ কিংবা দম বন্ধ করা মানসিক অস্বস্তি থেকে। তারা মুক্ত হতে চেয়েছিল বন্ধন থেকে, কিংবা তারা পালাতে চেয়েছিল জীবনের সকল জটিলতা থেকে। আসলে মনস্তত্ত্ব ব্যাপারটাই না বড় জটিল, জানিস তো। যতই খুঁজতে চেষ্টা করো তল পাবে না। তাদের কথোপকথনের মাঝে রণজিতের পাশের সিটে এতক্ষণ ধরে শুয়ে থাকা শ্রেয়সী এবার আড়মোড়া ভেঙে হাই তুলে বলে উঠল, কোথায় এলাম রে আমরা? আর কতক্ষণ? পাশ থেকে রণজিৎ খানিক কৌতুকের সুরে বলে ওঠে, যতক্ষণ না মৃত্যু আসছে ততক্ষণ। এই যা তো, রাত বিরতে এমন অলক্ষণে কথা বলবি না। এমনিতেই শুনশান সড়কে জনপ্রাণীর লেশটুকুও দেখতে পাচ্ছি না, তার মধ্যে আবার আধো আধো ঘুমের মধ্যে যেন শুনতে পেলাম তনুশ্রীটা কি সব যেন সুইসাইড জোন টোনের কথা বলছে। কি জানি বাবু, এসব শুনলে গাটা কেমন যেন ভারী হয়ে ওঠে। আধবোঝা সিগারেটের ফিল্টারটা আঙুলে টোকা মেরে জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও ব্যাক সিটে হেলান দিয়ে তনুশ্রী বলল, দেখ শ্রেয়সী, এ সবই জনশ্রুতি বটে, তবে হ্যাঁ, এই যে সমস্ত লোকগুলো মিসিং হয়ে যাচ্ছে কিংবা গাছে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ পাওয়া যাচ্ছে, আমার মতে তারা প্রত্যেকেই ভিকটিম ইন দ্য সেন্স তারা জীবনে হেরে যাওয়া মানুষ। শেষ লড়াইটা তারা লড়তে পারেনি, আর তাই এমন একটা জায়গা বেছে নিয়েছে আত্মহত্যা করার জন্য। তবে জানিস, লোকে আবার অন্য কথা বলে। এখানকার লোকেদের মত অনুযায়ী ওই অরণ্যে যারা রিস্ক নিয়ে যায় তাদের নাকি ওখানকার অতৃপ্ত আত্মাগুলোই বোধহয় বাধ্য করে আত্মহত্যা করতে। সত্যি কিংবা মিথ্যে সেসব জানি না, তবে
আমি কিন্তু ওখানে যাব। হোয়াট রাবিশ! জলপাইগুড়ির বিলাসবহুল হোমস্টে ছেড়ে ওই ভুতুরে জঙ্গলে রাত কাটানোর কোনো ইচ্ছে আমার নেই। তাছাড়া কি দরকার ওসব করে? হ্যাঁ, কি লাভ? ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং। কি বলিস? ওয়ান নাইট ইন দ্য ডার্কউড, বেশ গা ছমছমে একটা ব্যাপার আছে। আমি তো ভাবছি সবাই মিলে একটা রাত ওখানেই কাটানো যায়। ওখানে সবাই মিলে বনফায়ার করলে কেমন হয়? হ্যাঁ, এমন এক লোভনীয় প্রস্তাব যেন লুফে নিল তনুশ্রী। সে বলে উঠল, দেখ, এখন আমার আর বলতে বাধা নেই যে আমি শুধুমাত্র ঘুরতে আসিনি, এসেছি বিজয়গড়ের জঙ্গলে একটা এক্সক্লুসিভ ফুটেজ তৈরি করতে, এবং তারই সাথে আমাদের অফিসের 2 নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের কোনো ক্লু পাওয়া যায় কি না সেটাই দেখতে। আসলে এই ক্রাইম সিন ইনভেস্টিগেট করতে করতে এবং রিপোর্ট বানাতে বানাতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। এই স্টিং অপারেশনটা করতে পারলে প্রমোশনটা পাকা। তবে এই কাজটা আমি নিতান্তই কৌতূহলবশত করছি, কারণ কোনো রকম অফিসিয়াল অর্ডার আমি পাইনি। কারণ আমাদের চ্যানেল এই নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না আর। কিন্তু তবুও এমন একটা রহস্য ভেদ করতে পারলে নাম যশ খ্যাতির শিখরে পৌঁছাতে বেশি সময় লাগবে না। তাছাড়াও জয় এবং তৃষিতার এইভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা সকলের কাছে একটা প্রশ্নচিহ্ন হিসেবে রয়ে গেছে, একটা আনসলভ মিস্ট্রি, যার রহস্য ভেদ করতে আমি তোদের সাহায্য চাই। কিন্তু এদিকে শ্রেয়সী আর সঞ্জয়ের বোধহয় এই বিষয়ে বিশেষ কোনো উৎসাহ নেই। অবত্যা কিছু একটা বলতেই যাচ্ছিল তনুশ্রী, ঠিক সেই সময় বন্ধ হয়ে যাওয়া রেডিওটা সশব্দে বেজে উঠল। ঝিরিঝিরি শব্দের সাথে ভেসে আসছে এক নারী কণ্ঠ। সেই নারী কণ্ঠ ঠিক স্বাভাবিক কোনো মানুষের মতো নয়। সকলেই সচকিত হয়ে শুনতে লাগলো। কে যেন কর্কশ কণ্ঠে কেটে কেটে একটা ছড়া উড়ে চলেছে যেন। সে বলে চলেছে, আধার নামে 2 চোখ জুড়ে চোখে লাগে ভ্রম, জীবনের খোলা ঘরে কে বা পর কে বা আপন, ভাগ্য যদি বদলাতে হয় যেও বিজয়গড়, গাছ থেকে ঝুলছে সে তার জীবনের কর। পৈশাচিক অট্টহাসি হেসে ধীরে ধীরে মিলিয়ে গেল সেই কণ্ঠ। তারপর অদ্ভুতভাবে মাঝ রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে চলল অন্ধকার চিরে এক অজানা গন্তব্যের পথে। গাড়ির স্পিডোমিটারের কাঁটা জানান দিচ্ছে গাড়ির গতিবেগ প্রায় 100 কাঁটা ছুঁয়েছে। ড্রাইভিং সিটের আয়নায় ফুটে উঠছে প্রত্যেকের ভয়ার্ত মুখমণ্ডল। কিন্তু এ কি দেখছে তারা? গাড়িতে উপস্থিত প্রতিটা যাত্রীর ঘাড় হেলে পড়েছে একদিকে। চোখের জায়গাটা শূন্য। সেখানে বিরাজ করছে এক রাশ ঘন কালো অন্ধকার। তাদের শরীর রক্তশূন্য ফ্যাকাশে, মুখ থেকে বেরিয়ে এসেছে লাল জিভটা। বিকৃত মুখমণ্ডল জুড়ে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। শরীর থেকে ঝরে গাড়ির সিটে গিয়ে পড়ছে থাক থাক পচা গলা মাংসপিণ্ড। দেখা যাচ্ছে মাথার খানিকটা অংশ থেকে চুইয়ে বেরিয়ে আসছে থকথকে সাদা তরল। গাড়ির পেছনে তখনও আধ খাওয়া মদের বোতলগুলোতে ধাক্কা লেগে টুংটাং শব্দ হয়ে চলেছে, যেন তারা জানে এই গল্পের শেষ অংশটা। তারা জানে যে একমাত্র তারাই এই সম্পূর্ণ ঘটনাটির একমাত্র প্রত্যক্ষদর্শী। বাইরে তীব্র হচ্ছে হাওয়ার বেগ। কোত্থেকে যেন একটা খবরের কাগজ উড়ে এসে লাগলো গাড়িটার নিজ ছন্দে ঘুরতে থাকা উইন্ডশিল্ডে। গাড়িতে উপস্থিত 8 জোড়া কালো গর্ত দেখতে পেল। তাতে লেখা রয়েছে, ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি সাদা ইনোভা গাড়িকে বিধ্বস্ত অবস্থায় বিজয়গড়ের জঙ্গলের ঠিক সামনে পাওয়া গেছে। তবে সেখানে এখনো পর্যন্ত কোনো মৃতদেহ পাওয়া যায়নি। পুলিশ গাড়িটা চেক করে ড্রাইভিং লাইসেন্স দেখে সেই গাড়ির চালকের পরিচয় উদ্ধার করেছে। চালকের নাম রণজিৎ রায়। তিনি কলকাতার বাসিন্দা, পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। অনুমান করা হচ্ছে
অত্যাধিক মদ্যপানের কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং কোনোভাবেই জঙ্গলের ধারে গাড়িটা এসে থেমেছে। গাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে মাটি থেকে ফুটখানেক উঁচু থেকে সেটা এসে পড়েছে, ফলে গাড়িটার ইঞ্জিন সহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গাড়িতে মেয়েদের ব্যবহৃত সাজ সরঞ্জাম এবং পেছনের সিট থেকে এক প্যাকেট সিগারেটও পাওয়া গেছে। এই বিষয়ে সম্পূর্ণভাবে অনুসন্ধানের পর পুলিশের বিশেষ সূত্রের খবর হলো 4 জনের একটি দল জলপাইগুড়ির দিকে যাত্রা করেছিল। পথে গাড়িটার অ্যাক্সিডেন্ট হওয়ায় সেটা এই বিজয়গড়ের জঙ্গলের সামনে কোনোভাবে এসে পড়েছে। এরপর তারা কোথায় গেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিজয়গড়ের এই জঙ্গলটির বেশ দুর্নাম রয়েছে। এটি বিশেষভাবে সুইসাইড জোন বলে পরিচিত। শোনা যায় প্রতি বছর এখান থেকে গাছে ঝুলন্ত অবস্থায় বিভিন্ন বয়সের নারী এবং পুরুষের লাশ উদ্ধার করা হয়। তারা কি আত্মহত্যার উদ্দেশ্যেই এসেছিল নাকি খুন করে লাশগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে এখনও এখানকার অথরিটি এবং বন দপ্তর নীরব। নিচে বড় বড় করে লেখা সংবাদদাতার নাম এবং তারও নিচে লেখা রয়েছে TV7-এর নিজস্ব সংবাদপত্র সত্যের সন্ধানে। মুহূর্তের ভগ্নাংশে সাদা ইনোভা গাড়িটা শূন্যে 2 পা খেয়ে ঝনঝন করে আছড়ে পড়ল মাটিতে। পেছনের আধ খাওয়া মদের বোতলগুলো সশব্দে একে অপরের সাথে আঘাত লেগে গাড়ির মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে অবশেষে নীরব হল। গাড়ির সামনের এবং পিছনের জানলার কাঁচের অবস্থাও একই রকম। বুকে হাত দিয়ে কোনো ক্রমে সামনের ভাঙা কাঁচের মধ্যে দিয়ে বেরিয়ে এলো রণজিৎ। এরপর একে একে আহত রক্তাক্ত 3টে মানুষ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। এক শক্ত কংক্রিটের রাস্তায় ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো গাড়ির জ্বলতে নিভতে থাকা হেডলাইটের আলোয় স্পষ্ট হয়ে উঠল সকলের মুখ। সেখানে খানিকক্ষণ আগে গাড়িতে দেখা বিকৃত পৈশাচিক মুখমণ্ডলের অস্তিত্বটুকুও যেন আর নেই। সবটাই বড্ড স্বাভাবিক, সবটাই ভীষণ চেনা আদল। পরিবর্তন শুধু একটাই, প্রত্যেকের শরীরে বিঁধে রয়েছে কাঁচের টুকরো এবং চোখ মুখ কেটে গিয়ে ঝরে পড়ছে টাটকা রক্ত। তবে চোখের জায়গাটা স্বাভাবিক, এমনকি সেই ফাঁসের চিহ্নটুকু যেন কেউ সযত্নে মিটিয়ে দিয়েছে। টলতে থাকা শরীরগুলো নিজেকে খানিক সামলে নিয়ে এগিয়ে চলল সামনের ঘন কালো আধারে মিশে থাকা জঙ্গলের দিকে। স্ট্রিট লাইটের আলোয় খানিক দূরে উল্টে পড়ে রয়েছে এক গভীর সতর্কবার্তা সহ একটি সাইনবোর্ড, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে সূর্যাস্তের পর বিজয়গড়ের জঙ্গলে যাওয়া নিষেধ। যদি কেউ যায় এবং তার কোনো ক্ষতি হয় তবে কর্তৃপক্ষ কোনোভাবেই তার দায়ভার বহন করবে না। জঙ্গলের সংকীর্ণ পায়ে চলা পথ দিয়ে হাঁটতে হাঁটতে তনুশ্রী বলে উঠল, সঞ্জয়, এটা ঠিক কি ঘটল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। সবচেয়ে বড় প্রশ্ন আমাদের সেই মুখাভয়ক যা আমরা অ্যাক্সিডেন্টের আগে দেখেছি, সেটা কি ঠিক ছিল নাকি চোখের ভুল নাকি অন্য কিছু? পাশ দিয়ে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে থাকা রণজিৎ বলে উঠল, তার থেকেও বড় ব্যাপার ওই পেপার কাটিং, যেটা হঠাৎ করে উড়ে এলো গাড়ির সামনের কাঁচে। তার ফলেই তো সামনের দিকে দেখতে না পেরে গাড়িটা উল্টে গেল। ভাগ্য ভালো যে কারো বিশেষ কোনো ক্ষতি হয়নি। ভাগ্য ভালো যে সকলেই আমরা এখনো জীবিত আছি। এদের মধ্যে থেকে শ্রেয়সী বলে উঠল, সবই ভাগ্য রে। কোথায় যাচ্ছিলাম জলপাইগুড়ির হোমস্টেতে হই হই করে দিনগুলো কাটাতে, কিন্তু আমাদের ভবিতব্য আমাদের এই পুরা জঙ্গলে নিয়ে হাজির হলো। এরপর পকেট থেকে নিজের স্মার্টফোনটা হাতে নিয়ে শ্রেয়সী বলল, গাড়ির মতোই হাল এই ফোনটা ডেড হয়ে পড়ে আছে। 4 জনই, এখন কার থেকে সাহায্য চাইবো? আমারও একই হাল। এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই সাহায্যের প্রয়োজন মেডিকেল ট্রিটমেন্টের। কিন্তু বিধিবাম ফোনে যে কোনো লোকেশন দেখবো তার কোনো উপায়ই নেই। রণজিৎ এবং সঞ্জয়ও তৎক্ষণাৎ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে নিজেদের পকেট থেকে ফোনটা বের করে দেখল। সকলেরই একই অবস্থা,
ফোনগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এখনও চার্জ দিলে হয়তো বা কাজ করবে, কিন্তু এই ঘন জঙ্গলে পাওয়ার ব্যাংকের সন্ধান করা হবে নিতান্তই হাস্যকর এবং পাগলামির পরিচয়। তবে অদ্ভুতভাবে তাদের প্রত্যেকের হাতঘড়িগুলো এখনও স্বাভাবিক অবস্থায় কাজ করছে, শুধু একটা বিষয় ছাড়া। বিষয়টি সকলের দৃষ্টিগোচর করতে এবার শ্রেয়সী বলে উঠল, আচ্ছা, আমরা ঠিক কটার সময় ন্যাশনাল হাইওয়ের কাছে ধাবা থেকে কি আবারও যাত্রা শুরু করেছিলাম? তোদের কারোর মনে আছে? হ্যাঁ, তখন রাত 3:03 হয়েছিল। শ্রেয়সী হাতের ঘড়িটার রেডিয়ামের আলোটা জ্বালিয়ে সামনে বাড়িয়ে ধরল, যেখানে সময় দেখাচ্ছে রাত 3:03। তনুশ্রী অবাক চোখে নিজের হাত ঘড়িটার দিকে চেয়ে বলল, আমার ঘড়ি তো একই সময় দেখাচ্ছে। ঘড়ি যে বন্ধ হয়ে গিয়েছে তাও নয়, আসলে ধাবা থেকে খাওয়ার পরে যেই সময় আমরা দেখেছিলাম এখনও ওই একই সময় দেখাচ্ছে। কিভাবে কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? দেখ, আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু, যা আমাদের চিন্তা ভাবনার বাইরে। তাহলে কি আমরা সকলেই সময়ের গোলকধাঁধায় আটকে পড়ে এই একই রাস্তায় ঘুরপাক খাচ্ছি? কিন্তু সেটা কিভাবে হয়? সকলের মুখেই দেখা দিল গভীর চিন্তার ছাপ। তাদের রক্তাক্ত শরীর থেকে টপ টপ করে মাটিতে গড়িয়ে পড়ছে রক্ত। আলো আধারিতে ঢাকা এই গভীর জঙ্গলের মাঝে চার বন্ধু ধীরে ধীরে মাটিতে পা ঘষতে ঘষতে এগিয়ে চলল আরও গভীরে। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে হিংস্র হায়নার সমুচ্চারিত আহ্বান, যেন এই মাত্র তারা শিকারের সন্ধান পেয়েছে। তারা কেউ লক্ষ্যও করল না তাদের ঠিক পেছনে চারটে ছায়া শরীর গাছের উঁচু ডাল থেকে ঝুলে রয়েছে। তাদের দুই চোখের জায়গায় কালো গর্ত, ধারালো দাঁতের ফাঁকে গিঁথে থাকা জিভ থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্তের ধারা। দোমড়ানো মোচড়ানো শরীরটা ঘিরে রয়েছে গুল্মলতা। তারা নিঃশব্দে শুষে চলেছে তাদের শরীর থেকে অখণ্ড প্রাণশক্তি। ছিবড়ে হয়ে যাওয়া শরীরগুলো ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে মৃদুমন্দ বাতাসের দোলায় দুলতে থাকা শরীরগুলোর মধ্যে দুটো দেহ নারীর এবং অপর দুটি পুরুষের। তাদের হাতের কবজিতে জড়ানো রয়েছে একটা করে ঘড়ি, যাতে সময় দেখা যাচ্ছে রাত 3:03। খানিক দূরে হঠাৎ এগিয়ে যেতেই রণজিৎ হঠাৎ হাত দেখিয়ে সকলকে থামতে বলল এবং আঙুল নির্দেশ করে একটা জায়গা দেখালো। সকলে দেখতে পেল একটা বাড়ি। হ্যাঁ, একটা কাঠের বাড়ি। বাড়িটার জায়গায় জায়গায় গজিয়ে উঠেছে প্রাচীন শ্যাওলার স্তূপ। বাড়িটার প্রতিটা জায়গায় প্রাচীনতার ছাপ সুস্পষ্ট। বাড়িটার কাছে যেতেই তারা লক্ষ্য করল একটা আধভাঙা সাইনবোর্ড ঝুলে রয়েছে। লেখাগুলো ভালোভাবে পড়া গেল না ঠিকই, তবে হাতঘড়ির মৃদু রেডিয়ামের আলোয় যেটুকু পাঠোদ্ধার করা গেল তাতে লেখা রয়েছে, দি হাউস অফ মার্সি অ্যান্ড সাফা। অদ্ভুত নাম এই বাড়িটার, তাই না রে তনুশ্রী? হ্যাঁ, দি হাউস অফ মার্সি অ্যান্ড সাফার, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ক্ষমা এবং কষ্টের বাড়ি। একই দিকে ক্ষমা করার কথা বলছে, অন্যদিকে আবার কষ্ট দেওয়ার কথাও লেখা আছে। ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। তাছাড়া দেখে মনে হচ্ছে বহুকাল এই বাড়িতে কেউ থাকে না। তাছাড়া আশপাশটা ভালোভাবে তাকিয়ে দেখ, এই জায়গাটায় আগে বসতি ছিল, সম্ভবত প্রাচীন অবলুপ্ত কোনো গ্রাম হবে। তনুশ্রীর কথা শুনে স্বল্প আলোয় চোখ মেলে তাকিয়ে সকলে দেখতে পেল ওই বাড়িটার আশেপাশে অবস্থান করছে আরও কয়েকটি বাড়ির নগ্ন কঙ্কাল। বাড়িগুলোর গা থেকে গজিয়ে উঠছে সবুজ শ্যাওলা এবং লতাগুল্মের শেকড় সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাদের। তারা এদিক সেদিক তাকাতে তাকাতে অতি সন্তর্পণে এগিয়ে চলল কাঠের বাড়িটার দিকে। ধুলোমাখা কাঠের সিঁড়িগুলো পার করতে করতে জুতোর মচমচ শব্দ তুলে চারজোড়া পা ধীরে ধীরে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে ভেসে আসছে একটা গা গুলিয়ে ওঠা পচা দুর্গন্ধ। গলায় জড়িয়ে রাখা স্কার্ফটা নাকে চাপা দিয়ে শ্রেয়সী বলে উঠল, যেমন অদ্ভুত এই বাড়ি,
তেমনই অদ্ভুত এই গন্ধ। মনে হচ্ছে যেন যেন কোনো মোড়া পচা বাসি দেহ পড়ে রয়েছে বাড়িটার ভেতর। আমাদের কি এভাবে ভেতরে ঢোকাটা উচিত হবে? তোরা কি বলিস? দেখ, উচিত কি অনুচিত সেই সব ভাবার মতো পরিস্থিতি বা সময় দুটোর মধ্যে কোনোটাই আমাদের হাতে নেই। ভেতরে ঢোকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ, এই মুহূর্তে প্রয়োজন ফার্স্ট এড এবং শীতল পানীয়। যদিও বাড়িটার অবস্থা দেখে এমনতর ব্যবস্থা প্রত্যাশা করাও মূর্খের পরিচয়। দরজায় পরপর দুবার টোকা মারতে ভেতর থেকে ক্ষীণভাবে শোনা গেল এক জান্তব গর্জন। সভয়ে দুপা পিছিয়ে এলো তারা। এবার সঞ্জয় সকলকে তার পেছনে দাঁড়াতে বলে দরজার সামনে গিয়ে রুখে দাঁড়ালো। নিজের পেশিবহুল হাত দুটো দিয়ে এবার সজোরে ধাক্কা মারল সেই কাঠের প্রাচীন দরজায়। নিমেষের মধ্যে একটা বিকট ক্যাচ শব্দ করে খুলে গেল সেটা। ঘরের ভেতর থেকে তখনও চাপা স্বরে ভেসে আসছে এক তীব্র গর্জন। চারটে শরীর ধীরে ধীরে প্রবেশ করল সেই বাড়িটাতে। তারা ভেতরে প্রবেশ করতেই অদ্ভুতভাবে একটা বিকট শব্দ করে বাড়িটা যেন একবার কেঁপে উঠেই থেমে গেল। চারজন ছিটকে পড়ল মেঝেতে। ধুলো ঝেড়ে চারটে ক্লান্ত বিধ্বস্ত শরীর আবারও উঠে দাঁড়ালো। কাঠের বাড়িটাতে পরপর 3টে ঘর রয়েছে। সেই ঘরগুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের ব্যবহৃত আসবাবপত্র, কিছু চিঠি, একটা ডায়েরি এবং একটা দুনলা বন্দুক এবং এক বাক্স কার্তুজ। হঠাৎ পাশের একটা ঘর থেকে তনুশ্রীর চিৎকার শুনে বাকি 3 বন্ধু হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। তারা দেখতে পেল সেই ঘরের মেঝেটা যেন ঈষৎ দুলছে। মেঝের খানিক অংশে ফাটল ধরা এবং সেখানে দেখা যাচ্ছে অদ্ভুত আঠালো চ্যাটচ্যাটে পদার্থ এবং সেইখান থেকে বুদবুদের মতো ফেনা উঠছে। দেখে মনে হচ্ছে সেটা যেন নিঃশ্বাস নিচ্ছে। অদ্ভুত তালে ওঠানামা করছে সেই ফুলে ওঠা অংশটি। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় সেখানে লেগে থাকা আঠালো বস্তুটা আসলে জমাট বাঁধা রক্ত। What the species is this? সভয়ে বলে উঠল শ্রেয়সী। রণজিতের জামার কাজটা আঁকড়ে ধরে সে থরথর করে কাঁপতে লাগল। ঠিক তখনই মাটিতে পড়ে থাকা জিনিসটার দিকে চোখ গেল তনুশ্রীর। একটা ক্যামেরা, বহু পুরনো দিনের ক্যামেরা, যেটাতে রিল ভরে ছবি তোলা হতো। ক্যামেরাটা হাতে নিয়ে সে এগিয়ে গেল রণজিতের দিকে। ঘরের ওই ফাটল ধরা অংশটার থেকে তখনও শোনা যাচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। থেকে থেকে ভেসে আসছে শত শত মানুষের সম্মিলিত আর্তনাদ, যা বাইরে থেকে শোনার সময় কোনো জন্তুর গর্জন বলে ঠাহর করেছিল তারা। ধীরে ধীরে সকলে বাইরে বেরিয়ে এলো। রণজিৎ ক্যামেরাটা হাতে নিয়ে ভেতরের নেগেটিভগুলোকে বের করে মেলে ধরল আবছা চাঁদের আলোয়। না, এইভাবে কিছুই বোঝা যাবে না। এই ক্যামেরা আজকের নয়, বহু শতাব্দী প্রাচীন। এর যন্ত্রাংশ বিকল হয়ে গিয়েছে। তবে কলকাতায় ফিরতে পারলে হয়তো নেগেটিভ ফটোগুলো আমার ডার্করুমে উপযুক্ত কেমিক্যালে ডুবিয়ে সেগুলোকে পজিটিভ রিলে বা দৃশ্যমান ছবিতে পরিবর্তন করা যেতে পারে। কিন্তু এইখানে সেই ব্যবস্থা কোথায়? তার চেয়ে বেটার ডায়েরিটা বরং পড়ার চেষ্টা করা যাক। হয়তো সেখানে কোনো ক্লু পাওয়া যেতে পারে। ভেবেই আশ্চর্য লাগছে যে জঙ্গলের ভেতরে এমন একটা পুরনো গ্রামকে নিয়ে আজ পর্যন্ত কোনো তথ্য বেরোয়নি। না 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 না, সবটাই বড্ড গোলমেলে, বড়ই অতি প্রাকৃতিক। বিবর্ণ হলদেটে ডায়েরির পাতায় প্রাচীন ডাচ ভাষায় কিছু লেখা রয়েছে। তবে ডায়েরির প্রতিটা জায়গায় ইংরেজিতে নাম লেখা রয়েছে। তনুশ্রী প্রতিটা পাতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করল। অদ্ভুত এই শব্দগুলো যেন কোনো এক ঘটনার বিবরণী দিয়ে চলেছে। ফ্রান্সিস ড্রেক, দি লেফটেন্যান্ট অফ পর্তুগিজ আর্মি, নামটা পড়ে খানিক কি যেন ভেবে নিল সে। ততক্ষণে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রয়েছে 3 জন। কারোর চোখেই বিশেষ ঘুম নেই। পরনে আধময়লা জামাগুলো বিছিয়ে নিয়ে তারা তৈরি করেছে রাত কাটানোর মতো একটা বিছানা, যাতে অন্তত পক্ষে শরীরের ক্ষতস্থানগুলোতে ধুলো লেগে সেপটিক না হয়ে যায়। তাই এই ব্যবস্থা।
ভাঙা হাতলওয়ালা চেয়ারে বসে অস্বচ্ছ ঘোলাটে কাঁচের জানলা দিয়ে ধেয়ে আসা চাঁদের অল্প আলোয় ডায়েরিটা মেলে ধরল তনুশ্রী। ডাচ ভাষাটা নিয়ে তারও খানিক পড়াশোনা আছে বটে, তবে এই ভাষা আরও প্রাচীন, সম্ভবত আজ থেকে প্রায় 400 বছর আগেকার এই ডায়েরি, যা লিখেছিলেন পর্তুগাল সেনানায়ক ফ্রান্সিস ড্রেক। ডায়েরির ভাষা অস্পষ্ট হলেও তার খানিকটা মানে করলে দাঁড়ায়, জলপাইগুড়ির এই গ্রামটিতে এসে পৌঁছেছি প্রায় 1 মাস হতে চলল। ইংরেজ সেনাদের ভয় গা ঢাকা দিয়ে আছে আমরা প্রত্যেকেই। বাইরে কারফিউ জারি হয়েছে। পর্তুগিজদের আবারও ভারত আক্রমণের এই নিষ্ফল প্রয়াস ব্যর্থ হয়েছে। ভারতের মাটিকে আমরা বড় ভালোবেসে ফেলেছিলাম। আমাদের সবচেয়ে বড় ভুল হলো ইংরেজদের দুর্বল মনে করা। তবে তার থেকেও বড় ভুল আমরা করেছি জলপাইগুড়ি থেকে খানিক দূরে অবস্থিত এই প্রাচীন বিজয়গড়ের জঙ্গলে প্রবেশ করে। এখানেই গড়ে তুলেছিলাম আমাদের গুপ্ত সমিতি। এখানকার প্রাচীন অধিবাসীদের নৃশংসভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল আমার সেনারা। গ্রাম আপাতত আমাদের কবজায় থাকলেও ওই যে প্রাচীন দেবীর তারা পুজো করে এসেছে, সে কি আমাদের আদৌ মুক্তি দেবে? জঙ্গলের বাইরে বেরোলেই নিষ্ঠুর ইংরেজ সেনাদের হাতে মরতে হবে, আর এখানে থাকলে এই গ্রামবাসীদের পূজনীয় দেবী আরেটাস আমাদের হত্যা করবে। সবই যে আমাদের কর্মের ফল। তিনি যে স্বয়ং কর্মফলের দেবী। দেবী অরেটাস প্রকৃতির সেই অদ্ভুত শক্তি যার দ্বারা মানুষ পেতে পারে অখণ্ড অমরত্ব। এর পরের কয়েকটা পাতা শূন্য, সেখানে আর কোনো দিনলিপি লিপিবদ্ধ করা নেই। কয়েকটা পাতা উল্টানোর পর আবারও একটা লেখা চোখে পড়ল তার। দেবী আমাদের ক্ষমা করেননি, কিন্তু শাস্তি দিতেও ভোলেননি। যেই দিন গ্রামের মোড়ল সহ 30 জন গ্রামবাসীকে গাছে ঝুলন্ত অবস্থায় গুলি করে মেরে ফেলেছিলাম, সেই দিনই জেগে উঠেছিল সে। দেবী অরেটাস বলি চায়, দেবী আমাদের শাস্তি দিতে চায়। ওরা ওরা ওই যে ওরা একে একে ফিরে আসছে, তাদের বিভৎস মুখাবয়ব। ও জিসাস, রক্ষা করো প্রভু, আমাদের রক্ষা করো। আবারও কিছু পাতা একেবারে শূন্য। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে একদম শেষের দিকে আবারও একটা দিনলিপির দিকে চোখ গেল তার। সেখানে লেখা রয়েছে, দ্য হাউস অব মার্সি অ্যান্ড সাফা। দেবী একে একে অদ্ভুতভাবে হত্যা করছে আমার সেনাদের। প্রতি রাতে এক একটি ঝুলন্ত লাশ আমরা উদ্ধার করছি, তাদের সারা শরীর ঢাকা লতা পাতায়। চোখের জায়গাটা শূন্য। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, মৃত সৈনিক এবং গ্রামবাসীদের দল একত্রিত হয়ে ফিরে আসছে আমাদের গ্রামে। টেনে নিয়ে যাচ্ছে আমাদের এক একজন যোদ্ধাদের। দেবী আমায় চাইছে। হ্যাঁ, আমায় যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। এর পরের পাতাগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে কেউ। ডায়েরির পাতা বন্ধ করতে গিয়েও আরও একবার থমকে গেল সে। আবছা অক্ষরে খানিকটা পাতা জুড়ে লেখা রয়েছে, ফিরে এসেছে সবাই, ফিরে এসেছি আমিও। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। আমাদের আগমন, গ্রামবাসীদের হত্যা, দেবীর রোষানলে পড়ে একে একে সৈন্যদের মারা যাওয়া, তারপর আবারও এক অদ্ভুত শক্তির দ্বারা পুনরায় বেঁচে ওঠা। এই খেলা চলতেই থাকছে। এ যে অসহ্য। আমরা প্রত্যেকেই এক অদ্ভুত জীবন মৃত্যুর গোলক ধাঁধায় জড়িয়ে গেছি। মুক্তি নেই এর থেকে, কারো মুক্তি নেই। প্রতিদিন সিনেমার পর্দার মতন একের পর এক ঘটনা ঘটতে থাকছে। এখানে যেন সময় থমকে রয়েছে, থমকে গেছে জীবন মৃত্যুর খেলা। এই খেলার শেষে আমরা সকলেই মিলিত হই দেবীর গর্ভে। অতঃপর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে সবুজ রঙের পরজীবী গাছের শিকড়। আমাদের হৃৎপিণ্ড ঢেকে গেছে চ্যাটচ্যাটে শ্যাওলার আস্তরণে। অনেক চেষ্টা করেছি আবারও যখন ঘটনার শুরু হয় সবটা বদলে দিতে,
বদলে দিতে সময়ের অনুপাত এবং এই জীবন মৃত্যুর খেলাকে, কিন্তু পারিনি। সময়ের গোলক ধাঁধায় আমরা আটকে পড়েছি সকলেই। দেবী একদিকে যেমন ক্ষমা করেন, পুনরায় বাঁচিয়ে তোলেন, আবার আরেকদিকে কষ্ট দিয়ে হত্যা করেন আমাদের। দেবীকে সন্তুষ্ট করার বিধি আমার জানা নেই। এই জঙ্গলে যারাই আসবে, এখনকার অতৃপ্ত আত্মারা তাদের বাধ্য করবে আত্মহত্যা করতে। আর তারপরই তো দেবী গ্রাস করে নেবে তাদের গোটা শরীর, শুষে নেবে দেহের শেষ প্রাণ শক্তিটুকু। চিবড়ে হয়ে যাওয়া শরীর জুড়ে গজিয়ে উঠবে বুনো ঝোপ জঙ্গল। তারপর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবারও তারা একইভাবে ফিরে আসবে, কিন্তু প্রথম দিকে তারা কিছুই বুঝে উঠতে পারবে না। কালক্রমে আবার সেই তারাই ঝুলে পড়বে ওই গাছগুলোর ডালে। এমনও হতে পারে যে তাদের মৃত্যুর পর যখন আবারও তারা এখানে প্রবেশ করবে, হয়তো তাদের নিজেদের ঝুলে থাকা দেহগুলো তাদের মরবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবে, যা আমার সাথে না জানে কত সহস্রবার ঘটে গিয়েছে। আমারই মৃত শরীর আমাকেই প্রলুব্ধ করছে ফাঁস দিয়ে ঝুলে পড়বার জন্য। আমিও একইভাবে মন্ত্রমুগ্ধের মতন প্রতি রাতে একই কাজ করে চলেছি এবং রাত শেষে মিলিত হয়েছি দেবীর গর্ভে। দিনের পর দিন এই একই ক্ষমা আর অত্যাচারের ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। মুক্তি নেই, এর থেকে কারোর মুক্তি নেই। আমি জানি না এ আমার কততম জন্ম। আমি আবারও খোলা ডায়েরির পাতায় লিখে চলেছি সেই ঘটনার বিবরণী। খানিক পরে আবারও তারা আসবে, আমিও আসব। বলা ভালো, আমার মৃত শরীর সে আমার মস্তিষ্কে প্রবেশ করে ঢুকিয়ে দেবে যাবতীয় অনুশোচনা এবং লেপে দেবে দগ্ধ স্মৃতির প্রলেপ। আমি আবারও ঝুলে পড়ব ওই গাছের মগ ডালে। এই সময় চক্রের মাঝে ঘুরতে থাকা ইতিহাসকে পাল্টে দেওয়ার ক্ষমতা আমারও নেই। এই মুহূর্তে যে আমার ডায়েরিটা পড়ছে, হয়তো সে বা তারা ইতিমধ্যেই মারা গিয়েছে, সেটা তারা নিজেরাও জানে না। হয়তো এই মুহূর্তে আবারও ইতিহাসের সাক্ষ্য নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে, কিংবা হয়তো তারা শীঘ্রই মারা যাবে। একে বদলে ফেলা এতটা সহজ হবে না যদি না একদম গোড়া থেকেই নির্মূল করা যায়। যদি আমি ভারত আক্রমণের পরিকল্পনা আগেই ভেস্তে দিতাম, তাহলে আমরা এখানে আসতাম না, কিংবা আমরা সময়ের এই খেলায়ও জড়িয়ে পড়তাম না। দেবী তার সন্তানদের এইভাবেই যুগের পর যুগ ধরে বাঁচিয়ে রেখেছেন। তারা কিংবা আমরা সকলেই এই মুহূর্তে সময়ের আবর্তে বন্দী। একদিকে ক্ষমা করে নবজীবন দেওয়া, অন্যদিকে আবারও তার মৃত্যু নিশ্চিত করা। আমি আদৌ জানি না এর সমাধান কি, তবে যদি কখনো নিজের মৃত শরীরকে গাছের ডাল থেকে ঝুলতে দেখো, তাহলে অবাক হইও না, কারণ এটাই ভবিতব্য। ইতিহাসের পুনরাবৃত্তি, টাইম লুপ। দেবী অরেটাস। যতদূর মনে পড়ছে ওনার ব্যাপারে খানিকটা আমিও শুনেছি, তবে সেসব নেহাতি এক কিংবদন্তি লেজেন্ড ছাড়া কিছুই না। প্রাচীন ভারতে এক বিশেষ ধরনের উপজাতিদের বাস ছিল, যারা এই দেবীর আরাধনা করতেন। দেবী অরেটাস এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। তিনি একদিকে কর্মের দেবী, অন্যদিকে তিনি জীবন এবং মৃত্যুচক্রের সাথে সামঞ্জস্য বজায় রাখেন। ডায়েরির বক্তব্য অনুযায়ী এই জঙ্গলে থমকে গিয়েছে সময়। এখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ মিলেমিশে একাকার। কিন্তু আমি কিংবা আমরা কি এই যেটা দেখছি সবটাই কি বর্তমান, নাকি একই ঘটনার পুনরাবৃত্তি? এই একই ঘটনা মানে জলপাইগুড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া, এই জঙ্গলে আসা, এই বাড়িতে ওঠা। যদিও এরপরে কি হতে চলেছে সেটা আমিও জানি না, তবে যেটাই হোক না কেন সেসব কি আগেও ঘটে গিয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন, অ্যাক্সিডেন্টের আগে গাড়ির আয়নায় আমাদের প্রত্যেকের যে পৈশাচিক মুখচ্ছবি ফুটে উঠেছিল, সেটা সত্যতা কতখানি, নাকি সবটাই মনের ভুল?
আর যদি সত্যি বলেও ধরে নিই, তাহলে কি এর আগেও এই জঙ্গলে এসেছি আমরা? যদি তাই হয়, তাহলে কি আমরাও কি একইভাবে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছি? না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কখনোই সম্ভব নয় এসব। এও ডায়েরির কথাগুলো এক উন্মাদ পর্তুগিজ লেফটেন্যান্টের বিভ্রান্তির বশে লেখা কিছু উন্মাদ বাক্য মাত্র। এর কোনো যুক্তি নেই। পাশের ঘর থেকে তখনও ভেসে আসছে সেই চাপা গর্জন, যেন কোনো এক অতিকায় বন্য প্রাণীর শরীরের ভেতর থেকে ওঠানামা করছে তার বিশাল পেটখানি। শ্বাস প্রশ্বাসের তালে তালে আন্দোলিত হচ্ছে সেটি। নিজের মনের মধ্যে তনুশ্রীর দ্বন্দ্ব চলছে তখন। সে আবারও কান পেতে শুনতে লাগলো সেই অদ্ভুত ঘর ঘর করতে থাকা আওয়াজ। নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো, রাজশেষে বিকৃত মানসিকতা আর অবসাদের ফলেই হয়তো তার মনে এরূপ ভ্রমের জন্ম। তবে যদি তার কথাগুলোর মধ্যে বিন্দুমাত্র সত্যতা থাকে, তাহলে জয় হালদার এবং তৃষিতার মৃত শরীর হয়তো এখানেই কোথাও কোনো এক গাছের ডালে ঝুলে রয়েছে। হয়তো একই সাথে ভবিষ্যতে আবারও সেই জয়ের তৃষিতার আগমন ঘটবে। মুখোমুখি হবে অতীত এবং ভবিষ্যতের দুই সত্তা, এবং আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এই মায়ার জগৎ থেকে বাঁচার একটাই উপায়, ভবিষ্যৎ বদলে দেওয়া। যদি সেটা সম্ভব হয়, তবেই। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটা আওয়াজ ভেসে এলো, একটা মেয়েলি গলার কণ্ঠস্বর। চকিতে অন্ধকারের মাঝে এক রাশ জমাট বাঁধা কুয়াশায় ফুটে উঠল দুটো অবয়ব, একটা নারীর এবং অপরটা পুরুষের। ঘষা কাঁচের জানলায় চোখ রেখে দেখার চেষ্টা করল তনুশ্রী। মেঝেতে তখনও অঘোরে ঘুমিয়ে চলেছে বাকি তিনজন। এতক্ষণ নিজেদের মধ্যে গল্পগুজব করে জেগে থাকার বিফল প্রচেষ্টা অবশেষে রূপ নিয়েছে গভীর তন্দ্রার। তনুশ্রী তাদের দিকে এক ঝলক দেখে নিয়ে দেওয়ালের গায়ে লাগানো মান্ধাতা আমলের দোনলা বন্দুকটা নিঃশব্দে তুলে নিল। বন্দুকের মধ্যে টোটা ভরতে ভরতে কি মনে হতেই বন্দুকের নলের কাছটায় নাক এনে শুঁকতে হঠাৎ চমকে উঠল। বন্দুকের নলে লেগে রয়েছে টাটকা বারুদের গন্ধ। এর মানে সম্প্রতি এই বন্দুকের ব্যবহার হয়েছে। কিন্তু এই জং ধরা নল এবং ধুলোমাখা শরীর তো সে কথা বলছে না। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো সে। কাঠের দরজাটা নিঃশব্দে বন্ধ করে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই শব্দের উৎস সন্ধানে। মাথার ওপর কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে গেল এক রাতচরা পাখি। শুকনো পাতার ওপর দিয়ে দৌড়ে যাওয়ার শব্দ শুনে হাতের বন্দুকটা উঁচিয়ে ধরল সে। খানিকটা পথ যাওয়ার পর সে দেখতে পেল এক অতি অদ্ভুত দৃশ্য। একজন নারী, তার হাত পা বেঁধে রেখেছে গাছের মোটা শেকড়, তার পরনের পোশাক শতছিন্ন। তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে আরও একজন। তনুশ্রী একটা বড় গাছের ছায়ায় নিজেকে আড়াল করল। গাছের সাথে জড়িয়ে ধরে থাকা মেয়েটা চিৎকার করে বলছে, জয়, শুনো না ওদের কথা, ওরা তোমায় বাধ্য করছে। আমায় মেরে ফেলার পরে ওরা তোমাকেও বাঁচতে দেবে না। জয়, জয়, শুনো না ওদের কথা। জয়, আমাদের অফিসের জয়দা? আমি কি ঠিক দেখছি? দু চোখ একবার রোগরে নিয়ে আবারও তাকালো তনুশ্রী। মৃদুমন্দ বাতাসের তালে তালে দুলে চলেছে জয়। তনুশ্রী শুধুমাত্র তার পিঠের অংশটুকুই দেখতে পাচ্ছে। খানিকক্ষণ পরে তনুশ্রী শুনতে পেল যে গাছের সাথে তৃষিতা বন্দী রয়েছে তার খানিকটা ওপর থেকে এক নারী অবয়ব গলায় ফাঁস লাগিয়ে দুলতে দুলতে বলে চলেছে একটি ছড়া, যে ছড়ার সাথে সেও পরিচিত, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার আগে এই একই ছড়া সেও শুনেছে গাড়ির রেডিওতে। গলায় ফাঁস দিয়ে দুলতে দুলতে মেয়েটা বলে চলেছে, আধার নামে দু চোখ জুড়ে চোখে লাগে ভ্রম, জীবনের খোলা ঘরে কেই বা পর কেই বা আপন, ভাগ্য যদি বদলাতে হয় যেও বিজয়গড়, গাছ
থেকে ঝুলছে সে তার জীবনের কর। মাটিতে স্থাণুবৎ দাঁড়িয়ে থাকা জয় হালদারও একইভাবে দুলতে দুলতে বলে চলেছে ছড়ার লাইনগুলো। ক্ষণিকের মধ্যে তাকে অবাক করে দিয়ে একটা গোটা লতা সাপের মতো এঁকে বেঁকে চেপে বসল তৃষিতার গলায়। ধীরে ধীরে তৃষিতার দেহটা শূন্যে উঠে ঝুলতে লাগল এবং পরক্ষণেই চাঁদের স্বল্প আলো এসে দেখতে পেল এতক্ষণ ধরে গাছের ঝুলতে থাকা সেই পৈশাচিক নারী কণ্ঠটি এই ছড়া বলে যাচ্ছিল তার, এবং যেই তৃষিতার দেহটি শূন্যে ঝুলতে ঝুলতে ওপরের দিকে উঠে যাচ্ছে তাদের দুজনের মুখাবয়ব হুবহু মিলে যাচ্ছে। পার্থক্য একটাই, যে নারীকণ্ঠ ছড়া আউড়ে চলেছিল তার শরীরের বীভৎসতা ভাষায় বর্ণনা করা যায় না। তার চোখের জায়গায় দুটো কালো গভীর গর্ত, ঘাটটা হেলে পড়েছে একদিকে, সারা শরীরে চাকা চাকা সবুজ দাগ, যেন কেউ তার সারা গায়ে চাবুক দিয়ে মেরেছে। কিছুক্ষণ পরেই তৃষিতার দেহটা গাছের শেষ মগডালটাতে সেই অস্পষ্ট ছায়া শরীরে মিশে গিয়ে আবারও আগের অবস্থায় ফিরে এলো। অতীতের তৃষিতার ঝুলন্ত শরীরে গিয়ে মিশে গেল বর্তমানের তৃষিতার শরীর। আবারও দেখা গেল তাকে, মৃদু মৃদু হাওয়ায় দুলছে সেই শরীর, মুখ দিয়ে অনবরত আউড়ে চলেছে সেই একই ছড়া। কানে হাত চাপা দিয়ে তনুশ্রী এগোতেই যাবে, হঠাৎ দেখতে পেল জয়কে। জয়ের শরীরটাকে ধীরে ধীরে ঢেকে দিল এক ঝাঁক বুনো গুল্মলতা। ধীরে ধীরে সেই শরীরটা ওপরে উঠতে লাগলো এবং ঠিক ওপরে তারই মতো দেখতে আরেক জয়, না না আরেক জয় নয়, বলা ভালো অতীতের জয়ের দেহ ঝুলন্ত অবস্থায় গাছের ডাল থেকে ঝুলে রয়েছে। বর্তমানের জয়ের গলায় লেগে থাকা ফাঁস ধীরে ধীরে টেনে তুলতে লাগলো তাকে। আবারও একইভাবে বর্তমানের জয় এবং অতীতের জয়ের শরীর একত্রিত হয়ে মিশে গেল। তার জিভ হেলে পড়েছে একদিকে, সারা শরীর ফুঁড়ে বাইরে বেরিয়ে এসেছে। গাছের ডাল, লতা পাতা, মাথার খানিক অংশ দিয়ে গড়িয়ে পড়ছে সাদা ঘিলু। আর দেখতে পারল না সে। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে, বদলাতে হবে সবটা শুরু থেকে। এখানে আসার পরিকল্পনাটা সবার আগে ভেস্তে দিতে হবে। কিন্তু কিভাবে কিভাবে বেরোবে সেখান থেকে? দৌড়তে দৌড়তে হঠাৎ কোনো কিছুতে ধাক্কা খেয়ে মাটিতে উল্টে পড়ল সে। ধুলো ঝেড়ে উঠতেই যাবে এমন সময় একটা গাছের ওপর চোখ পড়ল তার। দেখতে পেল সেখানকার উঁচু মগডাল থেকে পরপর ঝুলছে চারটে দেহ। সামান্য আলোয় যে দৃশ্যের সাথে সে পরিচিত হলো তাতে রীতিমতো মাথায় বাজ পড়ল যেন তার। সে দেখতে পেল পাশাপাশি দুটো ছেলে এবং দুটো মেয়ের লাশ ঝুলছে সেখানে। না না, এ হতে পারে না, কিছুতেই না। সব সব মিথ্যে, সব মায়া, সব চোখের ভুল। নইলে এরা কিভাবে, না না কিভাবে এটা সম্ভব? তার মানে কি আমরাও? না না, কিছুতেই হতে পারে না। নিচে পড়ে থাকা দোনলা বন্দুকটি তাক করে ধরল সে ঝুলতে থাকা সেই চারটে দেহ লক্ষ্য করে। দুম করে এক ঝাঁক আগুনের পিণ্ড ধেয়ে গেল তাদের মধ্যে, একটা অতি পরিচিত নারী শরীরের গলায় লেগে থাকা মোটা লতাকে লক্ষ্য করে। কিন্তু হঠাৎই সেই গুলি অদৃশ্য কোনো এক দেওয়ালে ধাক্কাকে ফিরে এসে তার কান ঘেঁষে বেরিয়ে গেল। মৃদুমন্দ হাওয়ায় দুলতে থাকা সেই নারী অবয়ব ফিসফিস করে বলে উঠল, বদলাতে চাস ভবিষ্যৎকে? পারবি তো? পারবি তো নিজেকে সহ বাকি 3 বন্ধুকে রক্ষা করতে? হ্যাঁ, ক্ষমতা আছে দেবীর সৃষ্টি এই সময়ের মায়াজালকে ছিন্ন করে বাইরে বেরোনোর? ঘরের দিকে তাকিয়ে দেখ, সময় এখনো সেই রাত 3টে। আমরা সবাই মরে গেছি তনুশ্রী, আমরা সবাই শেষ হয়ে গেছি। নিচে দাঁড়িয়ে থাকা তনুশ্রী প্রবল বেগে নিজের মাথার চুলের মুঠি 2 হাত দিয়ে চেপে ধরল।
কারণ ওর ওপরে এতক্ষণ ধরে ঝুলতে থাকা সেই দেহটা যে তার নিজেরই। এখানে যে কথোপকথন চলছে তার বক্তা যে তনুশ্রীর নিজের ঝুলতে থাকা অতীতের ক্ষতবিক্ষত মৃত শরীর, তার চোখের জায়গায় দুটো কালো গর্ত, ঘাটটা হেলে পড়েছে একদিকে, দাঁতের ফাঁকে গিঁথে যাওয়া লাল জিভ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। নিচে দাঁড়িয়ে থাকা বর্তমানের তনুশ্রীর দিকে চেয়ে এবার ওপরে ঝুলতে থাকা তনুশ্রী সহ শ্রেয়সী, সঞ্জয় এবং রণজিতের ঝুলতে থাকা দেহ, না বলা ভালো বর্তমানের তনুশ্রীর দিকে চেয়ে ভবিষ্যতের তনুশ্রী এবং বাকি 3 বন্ধুর দেহ পৈশাচিক স্বরে খিলখিল করে হেসে উঠে সমস্বরে বলল, দেবী আর এটাটা সেরে সময় কইলক দাদা, দুনিয়া থেকে কারোর মুক্তি নেই। পারবি না বদলাতে, পারবি না নিজেকে এবং আমাদের প্রাণ বাঁচাতে। যে সময় চক্রবুহ বর্তমান তোর সামনে, এই যে দাঁড়িয়ে রয়েছিস এবং তোরা 3 বন্ধু মানে আমরাই, বলা ভালো আমাদের বর্তমান ঘরে নাক থেকে ঘুমাচ্ছে এবং ভবিষ্যৎ গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পারবি না তনুশ্রী, কিচ্ছুটি করতে পারবি না। এই গ্রাম, এই জঙ্গল সবই দেবীর অধীনস্থ গোলাম। এখানে সময়ও থমকে গিয়েছে। হাপড়ের মতো ওঠানামা করছে নিচে দাঁড়িয়ে থাকা বর্তমানের তনুশ্রীর বুক। মুখমণ্ডল জুড়ে ফুটে উঠেছে এক তীব্র ভয়ের রেশ। সে আবারও ছুটে চলল কাঠের বাড়িটার দিকে, যেখানে ভাঙা সাইনবোর্ডে লেখা রয়েছে দ্য হাউস অফ মার্সি অ্যান্ড সাফা। সশব্দে দরজাটা খুলতেই মাটিতে আছড়ে পড়ল সে। ধর্মড়িয়ে ঘুম ভেঙে গেল শুয়ে থাকা 3 বন্ধুর। এগিয়ে গেল সঞ্জয়। সে বলে উঠল, এই এত রাতে তুই কোথায় গিয়েছিলিস কাউকে না জানিয়ে? আর এত হাঁপাচ্ছিসই বা কেন? তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুই কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছিস। তনুশ্রী, আমরা ঘুমানোর আগে তো তোকেই ডায়েরি পড়তে দেখেছিলাম। আমরা ভেবেছিলাম ঘুমাবো না, রাতটা জেগেই কাটাবো, কিন্তু কখন চোখ লেগে গেছিল বুঝতে পারিনি। কিন্তু তোর এই হাল কিভাবে হলো? আমাদের সবটা খুলে বল। মেঝেতে ধপ করে বসে এবার তনুশ্রী তাদের দিকে চেয়ে হঠাৎ করে তীব্র বেগে হাসতে শুরু করল। হাসির দমকে যেন তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে এবং পরক্ষণেই ডুকরে কেঁদে মাটিতে অজ্ঞান হয়ে গেল সে। উপস্থিত 3 জনে হতবিহ্বল দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে পরক্ষণেই নিজেদের কর্তব্য স্থির করে নিল। সঞ্জয় তনুশ্রীর দেহটা পাঁজাকোলা করে তুলে নিল 2 হাতে। ধীরে ধীরে মাটিতে তার পরনের পোশাক দিয়ে বিছানো অংশটিতে পরম যত্নে শুইয়ে দিল তাকে। বাইরের আকাশে জমা হল এক ঝাঁক ঘন কালো মেঘ। মুহূর্তের মধ্যেই কান ফাটানো শব্দে একটা বাজ আছড়ে পড়ল সেখানে। বাজের আলোয় উপস্থিত প্রত্যেকে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। কয়েকটা ছায়া শরীর কিছু গ্রাম্য মানুষকে কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে চলেছে জঙ্গলের দিকে। রণজিৎ দরজাটা খুলে বাইরে বেরিয়ে ব্যাপারটা দেখতেই যাবে, ঠিক এমন সময় একটা হাত তাকে চেপে ধরল। হাতটা তনুশ্রীর। এতক্ষণে জ্ঞান ফিরেছে তার। ধরা গলায় সে বলে উঠল, যাস না বাইরে, সহ্য করতে পারবি না, কারণ বাইরে গেলে যা যা দেখতে চলেছিস তার কোনো ব্যাখ্যাই তোর কাছে নেই। ইভেন আমিও যে সবটা বুঝতে পেরেছি সেই কথাটা হলফ করে বলতে পারি না, তবে এটুকু বলতে পারি বাইরে গেলে যা দেখবি সেটা 400 বছর আগে ঘটে গিয়েছে, এবং আমিও যা দেখে এলাম সেটাও 1 মাস আগে ঘটে গেছে। সেই যে পেপার কাটিং যেটা অ্যাক্সিডেন্টের সময়কালে গাড়ির কাছে উড়ে এসেছিল, সেখানে সময় আর তারিখটা কি লক্ষ্য করেছিলি? সেটা 1 মাস আগের তারিখ এবং সময় ছিল। 3 জোড়া কৌতূহলী চোখ হাজারো প্রশ্ন নিয়ে তাকিয়ে রয়েছে তনুশ্রীর দিকে। এবার মুখ খুলল শ্রেয়সী। সবটা আমাদের খুলে বল বাবু, নইলে আমরা যে এখনো অথই জলে, কোনো কিনারা পাচ্ছি না যে।
বলছি, আমি সবটা খুলে বলছি। সমস্তটা গুছিয়ে বলতে পারবো কিনা আমি জানি না, তবুও বলছি। রণজিৎ যেই দৃশ্য বাইরে দেখে ছুটে গিয়েছিল সেসব ইতিহাসেরই পুনরাবৃত্তি। এই বলে সে যা যা ডায়েরির পাতায় পড়েছে এবং যে সকল দৃশ্য নিজের চোখে দেখে এসেছে সমস্তটাই খুলে বলল তাদের। সব শুনে রণজিৎ বলে উঠল, সময়ের কালচক্র, যেখানে একই ঘটনা একই ব্যক্তির সাথে যুগের পর যুগ ধরে সেই একইভাবে ঘটতে থাকবে, যার কোনো প্রতিকার নেই। এবং এই সবটাই দেবী অরেটাস, মানে সময় এবং জন্ম মৃত্যুর দেবী অরেটাস, যাকে প্রাচীন ভারতবর্ষের এক বিশেষ সম্প্রদায়ের মানুষেরা পুজো করত। তোর ডায়েরির কথা অনুযায়ী ইংরেজদের শাসনকালে পর্তুগিজরা যখন ভারত আক্রমণ করে তখন এখানকার এই জঙ্গলে গা ঢাকা দেওয়ার সময় কোনো কারণে তাদের মধ্যে বচসা হয় এবং পর্তুগিজরা সেখানে তাদের ধরে এই জঙ্গলের গাছে ফাঁসি দেয়। কি তাই তো? আর খানিক আগেই আমি যা দেখে বাইরে ছুটে যাচ্ছিলাম সেসব ওই ঘটনারই পুনরাবৃত্তি ছিল। কি এটাই বলতে চাইছিস তো? সেসব না হয় বুঝলাম, কিন্তু এই যে বললি 1 মাস আগে নাকি আমাদের সাথেও এমন কিছু ঘটে গিয়েছে এবং তুই নাকি নিজের চোখে তোর এবং আমাদের ঝুলন্ত লাশ দেখে এসেছিস, সেগুলো কি? তাছাড়া তুই নাকি তোর অফিসের হারিয়ে যাওয়া জয় এবং তৃষার দেহকেও একইভাবে ঝুলতে দেখেছিস এবং এও দেখেছিস তাদের অতীতে ঝুলতে থাকা দেহের সাথে বর্তমানে ঝুলন্ত দেহ ধীরে ধীরে মিশে যেতে লাগলো। এইসবের মানে কি? ঠিক কি বলতে চাইছিস তুই? রণজিৎ, দেখ, আমি সবটা বুঝতে পেরেছি। সবই এই জঙ্গলের মায়া খেলা। হয়তো তনুশ্রী যা যা বলেছে সবই ঠিক। এই মুহূর্তে আমরা আমাদের বর্তমানে এই আহত শরীর নিয়ে বেঁচে আছি, কিন্তু আমাদের অতীত, ওই ঝুলন্ত দেহগুলো এবং ভবিষ্যতেও আমরা ঠিক ওইভাবেই মারা যাব। অর্থাৎ আমরা আবারও আসবো এখানে। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করবে এবং উপায় না দেখে আমরা এই জঙ্গলে ঢুকবো এবং বর্তমানে যা যা ঘটেছে সেগুলোই আবার ঘটবে। এখন উপায় একটাই, অতীতকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, যদি আমরা এখানে নাই আসি তাহলে আমাদের তো আর মরতেই হবে না। একইভাবে যদি সেই পর্তুগিজ লেফটেন্যান্ট ভারতে না আসতেন এবং সর্বোপরি সেই সকল নিরীহ গ্রামের লোকেদের হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে না দিতেন, তাহলে তো দেবী রুষ্ট হতেন না এবং সময়ের এই খেলা শুরু হতো না, তাই তো? এবং সময়ের এই খেলা হয়তো হতোই না। বর্তমান এবং ভবিষ্যৎকে বদলানোর ক্ষমতা আমাদের নেই। এমনকি এই জঙ্গল থেকে বেরিয়ে কলকাতা ফিরে গিয়ে এই ট্রিপ ক্যান্সেল করার মতো পরিস্থিতিও আমাদের নেই। যদি না কি সঞ্জয়? যদি না আমরা আমাদের যাত্রার মোড় ঘুরিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা জঙ্গলের বাইরে গিয়ে আমাদের অতীতকে সাবধান করতে পারি। সময়ের এই খেলায় দুর্ঘটনা আবারও ঘটবে এবং আমাদের ভবিষ্যৎ, অর্থাৎ অতীতের আমি, তনুশ্রী, রণজিৎ, শ্রেয়সী আবারও এই জঙ্গলে প্রবেশ করবে। এরপর তো এই মুহূর্তে যা যা ঘটেছে সেই সব দৃশ্যপটের পুনরাবৃত্তি ঘটবে। যদি আমরা তার আগেই জঙ্গলে ঢোকার মুখেই তাদের আটকে দিতে পারি, তাহলে হয়তো সবটা বদলে যাবে। কি তাই না? আমরা বেঁচে যাব। ভবিষ্যৎ পরিবর্তনের সাথে সাথে বদলে যাবে আমাদের বর্তমান এবং অতীত। কি এটা করা যায় তো? ইয়েস ইয়েস, ইউ আর রাইট। তাহলে আর দেরি কেন? এক্ষুনি আমাদের জঙ্গলের প্রান্তে পৌঁছতে হবে, যেখান থেকে এই পুরো খেলাটা শুরু হয়েছিল। শ্রেয়সীর কথায় সকলেই সমর্থনের ভঙ্গিতে সায় দিয়ে এগিয়ে চলল আবারও জঙ্গলের শেষ প্রান্তে, যেখান থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল। অতীতকে বদলে ফেলার প্রয়াস কি তাদের আদৌ সফল হবে? এই অভিশপ্ত জঙ্গল কি তাদের মুক্তি দেবে? অতীতকে বদলে নিজেদের বর্তমান এবং ভবিষ্যৎকে বাঁচানোর এই প্রয়াস তাদের কতটা সফল হতে চলেছে? 4 জনের দলটা ধীরে ধীরে এগিয়ে চলল কাঠের বাড়ি এবং সেই অভিশপ্ত গ্রামটির ধ্বংসস্তূপ ছাড়িয়ে জঙ্গলের গভীরে, যেখান থেকে শুরু হয়েছিল তাদের যাত্রাপথ। কানে ভেসে আসছে শত শত মানুষের অট্টহাসির শব্দ,
তারা সমস্বরে চিৎকার করে বলছে, এই জঙ্গল, এই জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি অতৃপ্ত আত্মা দেবীর আজ্ঞাবহ। এখানে থমকে গিয়েছে সময়। দেবীর অভিশাপে যারাই এখানে এসে মৃত্যুবরণ করে তারা বারে বারে ফিরে আসে একইভাবে। এরপর সেই তারাই সময়ের কালচক্রে আবর্তিত হয়ে আবারও একইভাবে মৃত্যুবরণ করে। এখানকার প্রতিটা আত্মার সাথে সেই একইভাবে ঘটে আসছে প্রকৃতির নির্মম পরিহাস। চেষ্টা এর আগেও অনেকে করেছে, অতীতকে বদলে ফেলে তাদের বর্তমান এবং ভবিষ্যৎকে বদলানোর। পারেনি তারা, আর পারবেও না। ঠিক যেভাবে পর্তুগিজের আশা তারা নিজেরা আটকাতে পারেনি, ঠিক সেইভাবে তারা নিজেদের হাত গরিব গ্রামবাসীর মৃত্যুর কলঙ্কের রক্তে রাঙানো হাত থেকে বিরত থাকতে পারেনি। ঠিক যেইভাবে তোরা বারে বারে ফিরে আসিস, আবারও তাদের একইভাবে মৃত্যু ঘটে। হ্যাঁ, আমাদের রাতের পর রাত সেই অসহ্য যন্ত্রণাময় পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আমরা বারবার বেঁচে উঠি, বারবার জন্ম মৃত্যুর খেলায় প্রতিনিয়ত শামিল হতে হয় আমাদের প্রত্যেককে। চেষ্টা করছি নিজেদের অতীতকে, আবারও শামিল হয়েছি এক রক্তক্ষয়ী সংগ্রামে। নিয়তিকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই। তোরা কি ভেবেছিস এই জঙ্গল থেকে বেরিয়ে তোদের অতীত মানে সেই তোরাই তোদের অতীতের গাড়ি দুর্ঘটনা আটকে গিয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে বদলাতে পারবি? না 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 না, কখনো না, আমরা হতে দেব না। দেবীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার সময় আগত। আসছেন, দেবী স্বয়ং আবির্ভূতা হচ্ছেন। প্রস্তুত থাক তোরা। শোন তোরা, এইভাবে সম্ভব নয়। আমাদের একত্রিত হয়ে লড়াই করতে হবে। আমাদের নিজেদের অতীতকে বদলাতে গেলে রুখে দাঁড়াতে হবে সেই দেবীর সামনে। এই সময়ের গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে গেলে প্রয়োজন ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে আমাদের অতীতকে আটকানো। যদি আমরা আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টকে রুখে দিতে পারি এবং এই বর্তমানে তনুশ্রী, সঞ্জয়, শ্রেয়সী এবং রণজিৎ যদি অতীতের ঘটনাক্রম ঘুরিয়ে দিয়ে আমাদের অতীতের দুর্ঘটনা বা জঙ্গলের প্রবেশ আটকে দিতে পারি, তাহলে সকলে বেঁচে যাব রে। কথাগুলো শেষ হতে না হতেই চারজনের দলটা দেখতে পেল তাদের পায়ের তলার মাটি কেঁপে কেঁপে উঠছে। চারজন ছিটকে মাটিতে পড়ে গেল। ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে সবাই একে অপরের হাত শক্ত করে চেপে ধরে আবারও ধীরে ধীরে এগিয়ে চলল, যেখানে হাইওয়ের ধুলো উড়িয়ে এগিয়ে আসছে একটা সাদা ইনোভা গাড়ি। তাদের অতীত। একে আটকাতে পারলে বেঁচে যাবে বর্তমান এবং রক্ষা পাবে তাদের ভবিষ্যৎ। সময়ের এই কালচক্র জুড়ে যে চক্রব্যূহ সৃষ্টি হয়েছে তাকে খণ্ডন করতে পারলেই মুক্তি। আহত শরীরটাকে টানতে টানতে এগিয়ে চলল জঙ্গলের শেষ প্রান্তে। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা মোটা গাছের শিকড়। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রণজিতের পা। মুখ থুবড়ে মাটিতে পড়তেই এক হ্যাঁচকা টানে তাকে টেনে নিল নিজের দিকে। উপস্থিত বাকি তিনজন সচকিতভাবে দেখল কাঁপতে থাকা মাটির মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সারি সারি সবুজ লতা পাতা। ধীরে ধীরে মাটি ফুঁড়ে উঠে দাঁড়ালো এক পর্বত প্রমাণ দানবাকৃতি গাছ। দূর থেকে দেখলে চোখে ভ্রমের সৃষ্টি হয়। নারীর সুবিস্তৃত কেশের মতো লতাগুল্মের শাড়ি নেমে এসেছে মাথা থেকে। তার বিশাল হাঁ হয়ে থাকা মুখমণ্ডল জুড়ে সারি সারি তীক্ষ্ণ দাঁত, বিশাল উঁচু হয়ে থাকা পেটের মধ্যে থেকে উঁকি মারছে সারি সারি মৃত মানুষের শরীর থেকে খুবলে নেওয়া চোখগুলো। এবং তার সুবিস্তৃত ডালপালা জুড়ে ঝুলে রয়েছে সারি সারি মৃত শরীর। গাছের শেকড়গুলো ফাঁসের মতো গলায় চেপে রেখেছে তাদের। সে অতিকায় দানবাকৃতি গাছ না, গাছ কি আদৌ বলা যায়? এমন সুবিশাল মাংসাশী গাছের অস্তিত্ব যে কোথাও নেই। সে এগিয়ে আসছে তাদেরই দিকে।
গাছের ওপর ঝুলতে থাকা মৃতদেহগুলো সমস্বরে চিৎকার করে পৈশাচিক কণ্ঠে বলল, পারবি না, পারবি না নিজের অতীতকে বদলাতে, পারবি না নিজেদের বর্তমানকে বাঁচিয়ে ভবিষ্যৎকে বদলাতে, কিছুতেই পারবি না, আমরা হতে দেব না। গাছের উঁচু ডালের দিকে তাকিয়ে এবার চমকে উঠল উপস্থিত বাকি দুজন। সেখানে ঝুলছে সারি সারি মৃত শরীরের মাঝে আরো 4টি দেহ। তাদের বিকৃত মুখাবয়ব যে অতি পরিচিত, এ যে তারা নিজেরাই, কিংবা বলা ভালো তাদের ভবিষ্যৎ অথবা ভবিতব্য। এরপর সেই গাছের গুঁড়ি থেকে বেরিয়ে এলো আরও কয়েকটা শিকড়। ধীরে ধীরে অবশিষ্ট 3 বন্ধুকে সবেগে টেনে নিল নিজের দিকে। তারা অনুভব করল তাদের গলায় ধীরে ধীরে আটকে যাচ্ছে একটা করে মোটা লতা। তাদের প্রত্যেকের চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, ঘাটটা একদিকে কাত হয়ে গেছে। এরপর কি হতে চলেছে সেই বিষয়ে তারা প্রত্যেকেই অবগত। তাদের বর্তমানের ঝুলতে থাকা দেহগুলো মিশে যাবে তাদেরই ভবিষ্যতের ঝুলন্ত মৃত শরীরগুলোর মধ্যে। প্রতি রাতে তারা আবারও একইভাবে ফিরে ফিরে আসবে, একই ঘটনা ঘটতে থাকবে। তারপর ভোররাতে দেবী নিজেই শেষ করবেন এই মরণ খেলা। সকল মৃত শরীরকে নিজের গর্ভে ধারণ করে তলিয়ে যাবেন মাটির অতল গহ্বরে। সেই কাঠের বাড়িটার ফাটল ধরা মেঝেতে তার ফুলে ওঠা পেট আবারও শ্বাস প্রশ্বাসের সাথে আন্দোলিত হতে থাকবে এবং সেখানে দেখা যাবে শত শত মানুষের শরীর থেকে খুবলে নেওয়া চোখ। হঠাৎই তনুশ্রীর হাতে ধরে থাকা বন্দুকটা গলায় পেঁচিয়ে ধরা গাছের মোটা লতা তাক করে গুলি চালায়। দুম করে একটা বিকট শব্দ হতেই সে আছড়ে মাটিতে পড়ল। সে লক্ষ্য করল গাছের সেই লতা ধীরে ধীরে গুটিয়ে সংকুচিত হতে থাকছে। সেখান থেকে টপ টপ করে মাটিতে ঝরে পড়ছে রক্ত। এই শেষ সুযোগ। অন্তত একজন যদি অতীতের তনুশ্রী, রণজিৎ, শ্রেয়সী এবং সঞ্জয়কে সাবধান করে দিতে পারে, তাহলে হয়তো একই সাথে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ রক্ষা পাবে। ততক্ষণে বর্তমানের তনুশ্রী বাদে বাকি সকলের দেহ ধীরে ধীরে তাদের ভবিষ্যৎ মৃত শরীরগুলোর মধ্যে মিশে যাচ্ছে। সময় খুব কম। তনুশ্রী আহত অবস্থায় ছুটে চলল অতীতকে আটকাতে। পেছন থেকে ভেসে আসছে সকল প্রেত সহ স্বয়ং দেবীর ক্রুদ্ধ গর্জন। সে আবারও এগিয়ে আসছে, মাটি থেকে থেকে কেঁপে উঠছে। শূন্যে আরও দুবার ফায়ার করে জঙ্গলের সংকীর্ণ পথে ছুটে চলল তনুশ্রী। সে কি একাই সবটা বদলাতে পারবে? সে কি পারবে তাদের অতীতের গতিপথ ঘুরিয়ে দিতে, নিজেদের বর্তমান ও ভবিষ্যতের সত্তাকে রক্ষা করতে? গাড়িতে একটা ঝাঁকুনি লাগতেই ঘুম ভাঙল তনুশ্রীর। অদ্ভুত একটা স্বপ্ন সে দেখেছে। কানে আসছে রণজিতের এবং পাশে বসে থাকা সঞ্জয়ের কথোপকথন। তাদের কথার মাঝে হঠাৎ করেই বিজয়গড় জঙ্গলের কথা উঠে এলো। তনুশ্রী কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় বন্ধ হয়ে থাকা রেডিওটা আবারও সশব্দে বেজে উঠল। সেখান থেকে এক নারীকণ্ঠ পৈশাচিক গলায় এক অদ্ভুত ছড়া উড়ে চলেছে। আধার নামে 2 চোখ জুড়ে চোখে লাগে ভ্রম, জীবনের খোলা ঘরে কেই বা পর কেই বা আপন। ভাগ্য যদি বদলাতে হয় যেও বিজয়গড়, গাছ থেকে ঝুলছে সে তার জীবনের কর। এই কবিতা সে আগেও শুনেছে। এতক্ষণ ধরে যে সে স্বপ্নটা দেখছিল তাতে যে সে তাদের মৃত্যু দেখেছে, কিন্তু কেন? আর ভাবার বিশেষ সময় পেল না সে। এদিকে পিচ ঢালা রাস্তায় তখন গতি হারিয়ে ছুটে চলেছে একটা সাদা ইনোভা গাড়ি। গাড়ির ভেতরে 4টে ভয়ার্ত মুখ, গাড়ির কাঁচে ফুটে ওঠা 4টে অর্ধগলিত মৃত মুখ দেখে সেই দিকে সবিস্ময়ে চেয়ে রয়েছে। মুহূর্তের মধ্যে গাড়ির উইন্ডশিল্ডে এসে লাগলো একটা খবরের কাগজের খানিকটা অংশ, যেখানে লেখা রয়েছে এক গুরুতর দুর্ঘটনার খবর। বড় বড় অক্ষরে রণজিতের নাম সেখানে উল্লেখ রয়েছে এবং তারই সাথে রয়েছে আরও একটি নাম, বিজয়গড়ের অভিশপ্ত জঙ্গল।
খবরের কাগজটির নিচে TV7-এর নিজস্ব সংবাদপত্রের নাম সত্যের সন্ধানে সেটারও উল্লেখ রয়েছে, এবং একদম প্রথম দিকে 1 মাস আগেকার তারিখ লেখা রয়েছে। মুহূর্তের মধ্যে শূন্যে গাড়িটা দুপাক খেয়ে আছড়ে পড়ল শক্ত জমিতে। 4টে আহত রক্তাক্ত শরীর ধীরে ধীরে বেরিয়ে এলো গাড়ির বাইরে। ঘোলাটে চোখে তনুশ্রী দেখতে পেল একটা ভাঙা সাইনবোর্ড পড়ে রয়েছে জঙ্গলের ঠিক সামনে, যেখানে লেখা রয়েছে এখানে সূর্যাস্তের পর প্রবেশ নিষেধ। ঠিক তখনই জঙ্গল থেকে ভেসে এলো এক নারীর বুক ফাটা আর্তনাদ। এদিকে জঙ্গলের মধ্যে তখন বর্তমানের তনুশ্রীর দেহটাকে জঙ্গলের ধার থেকে দুটো মোটা গাছের লতা টানতে টানতে নিয়ে চলেছে তার দিকে। ধীরে ধীরে তার গলায় চেপে বসল সেই লতা। তার কাঁপতে থাকা শরীরটা ওপরে উঠছে, হাত থেকে খসে পড়ছে বন্দুকটা। শূন্যে একের পর এক পাক খেতে থাকা শরীরটা ধীরে ধীরে মিলিয়ে গেল গাছের ওপর থেকে ঝুলতে থাকা তনুশ্রীর ভবিষ্যতের মৃত শরীরে। ঠিক সেই মুহূর্তে আবারও অতীতের তনুশ্রী, রণজিৎ, শ্রেয়সী এবং সঞ্জয় ধীরে ধীরে প্রবেশ করল বিজয়গড়ের জঙ্গলে, যেখানে আবারও তাদের জন্য অপেক্ষা করে রয়েছে মৃত্যুর মরণ ফাঁদ। ঘটতে থাকবে সেই একই ঘটনা বারবার, প্রতিবার। আবারও তারা অতীতকে বদলানোর আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু পারবে না। সকালের আলো সেখানে পড়বে ঠিকই, তবে এই 4 জন মানুষের সময় থমকে থাকবে ঠিক রাত 3:03। এই সময়ের খেলা, এই নিষ্ঠুর অভিশাপ এবং সর্বোপরি এই ইতিহাসের পুনরাবৃত্তি হওয়া থেকে মুক্তি নেই। মুক্তি নেই তনুশ্রী, সঞ্জয়, রণজিৎ কিংবা শ্রেয়সীর। মুক্তি নেই তাদেরও যারা নিরীহ গ্রামবাসীদের রক্তে রাঙিয়েছে তাদের হাত। এমনকি মুক্তি নেই দেবীর পূজারীদেরও। যুগের পর যুগ ধরে চলতে থাকবে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এই মরণ খেলা। আসলে আমরা বর্তমানের সময় বাস করা মানুষগুলো ভাবি যে যদি আমরা আমাদের অতীতে ফিরে গিয়ে নিজেদের ভুলগুলো শুধরোতে পারতাম, তাহলে হয়তো আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ আরও সুন্দর হতো। মহাভারতের সেই রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন অস্ত্রত্যাগ করার কথা বলেছিলেন, তখন তার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন, বৎস, এই ন্যায়ের লড়াই, এটা সত্যের লড়াই, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লড়াই। আজ তোমার প্রিয়জনদের হত্যা করতে তোমার বিবেকে লাগছে, কিন্তু এইসব যে আগেই ঘটে গেছে, তুমি তো নিমিত্ত মাত্র, যা একই ঘটনার পুনরাবৃত্তি করতে চলেছ। তিনি অর্জুনকে দর্শন করিয়েছিলেন তার বিশ্বরূপ। আসলে যা ঘটে গেছে সেটা কখনোই বদলানো সম্ভব না। দেবী অরেটাস, যিনি প্রকৃতির দেবী, যিনি সময়ের দেবী, যিনি কর্মের দেবী, তার দ্বারা সৃষ্ট এই সময়ের মায়াজালকে খণ্ডন করার ক্ষমতা যে আমাদের মতো সাধারণ মানুষের হাতে নেই। ওই যে দেখুন, বিজয়গড়ের জঙ্গলে আবারও প্রবেশ করেছে তারা। তাদের শরীর থেকে ঝরে পড়ছে রক্ত, তাদের ঘড়িতে সময় দেখা যাচ্ছে রাত 3:03। এই খেলার কোনো শেষ নেই। জন্ম মৃত্যুর এই চক্র চলতেই থাকবে। যদি আপনারাও একবার যেতে চান বিজয়গড়ের জঙ্গলে, তাহলে অবশ্যই বন দপ্তরের লোকেদের সাথেই ভেতরে যাবেন, এবং অবশ্যই দিনের আলোয়। না হলে কে বলতে পারে, সময়ের এই কালচক্রে আপনারাও বাঁধা পড়ে যেতে পারেন। এতক্ষণ আপনারা শুনছিলেন সময়ের ধারাপাত, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল দুর্বা, তৃষা, আর্য, নীল, রুবিনা এবং সৌমদ্বীপ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল ঝিনুক, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা
যদি গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।